পবিত্র আশুরা উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার স্বার্থে আনুষ্ঠানিকতায় পরিবর্তন। তাজিয়া সহ নীলফামারীর সৈয়দপুরে উৎসবের আমেজ। আজ বিজয়া দশমীতে মর্ত ছেড়ে যাবেন দুর্গতিশী নাসিনী দুর্গা। বিসর্জনের আনুষ্ঠানিকতাকে ঘিরে ভক্তদের মাঝে বিদায়ের সুর। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে ইউজিসির পাশাপাশি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে। মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন স্বাগত জানালেন শিক্ষাবিদরা। চট্টগ্রামে প্রস্তুত দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং দীর্ঘ এক যুগ পর জমজমাট চাঁদপুরে ইলিশের মোকাম। দেশের চাহিদা মিটিয়ে রফতানিও হচ্ছে। সিটি অফ হিলসার মর্যাদা লাভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। আগামীকাল 10ই মহরম, পবিত্র আশুরা। এ উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। গতবারের থেকে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও প্রযুক্তিগত সুবিধা। তবে এবার পবিত্র আশুরা পালনের আনুষ্ঠানিকতায় অনেকটা কাটছাট করা হলেও নিরাপত্তার স্বার্থে সবই মেনে নিয়েছেন আয়োজকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। এই ভূখণ্ডের 400 বছরের সংস্কৃতিতে প্রতিটি মহরমে শিয়া সুন্নি নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা মহরম পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিলে একই সাথে অংশ নিয়ে আসছেন। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ এই ধর্মীয় আচারে বিশ্বাস আর ভক্তিসহ অংশ নিতে ইমামবাড়ায় আসেন শিয়া সুন্নি ছাড়াও নানা ধর্মের মানুষরাও, যা বাংলাদেশের অন্যতম অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ বলে মনে করেন হোসেনি দালানে আসা মানুষরা। এখানে শিয়া সুন্নি, মুসলমান অমুসলমান, খ্রিস্টান বৌদ্ধ এ বলে কোনো প্রভেদ আমরা করি না। যার নিয়তে যার হচ্ছে ভালো লাগে সে অবশ্যই আসবে। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এগুলো বলতে কিছু নেই, সবার ভালো লাগে এই জন্য আসে। মহরম মাস আসলে আপনি এত লোকের সমাগম দেখবেন, যেখানে আপনি হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, সব ধর্মের, এবং সেটাই আর কি সৌহার্দ্য সম্প্রীতির একটা বড় উদাহরণ। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সুন্নি মতাদর্শের মধ্যে বিরোধ দেখা গেলেও তা কখনো বাংলাদেশে ঘটেনি। তবে সৌহার্দ্য আর সম্প্রীতির এই আয়োজনে গত বছরের 22 অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরিত হয়। তাই এবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনেকটাই কাটছাট করা হয়েছে এই আয়োজনে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কিছু রদবদল করতে হয়েছে, আমাদের মিছিল কিছু রদবদল করতে হয়েছে। ওনারা যেভাবে আমাদেরকে আবেদন করতেছেন আমরা সেইভাবে পালন করতেছি। সব ধরনের লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে, আমরা চাই না কোনো আবেদন করতে। এবার যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালানে ঢোকার পথে 3টি গেট পার হওয়া ছাড়াও হোসেনি দালানের ভেতরে 32টি সিসিটিভি ক্যামেরা এবং বাইরে মোট 45টি ক্যামেরায় মনিটর করা হবে সব ধরনের কার্যক্রম। প্রথম থেকে তিনি যখন মেইনলি রাস্তা থেকে যাবেন, রাস্তায় এক ধরনের তাকে সার্চ করা হবে, পরবর্তীতে গেটের কাছে গেলে আরবার সার্চ করতে হবে এবং একদম মেইন যে ভবনে ঢোকার ক্ষেত্রে তাকে সার্চ করবো আমরা। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের পাশাপাশি এবার নিরাপত্তায় কাজ করবে হোসেনি দালান কর্তৃপক্ষের নির্ধারিত 1.5 শতাধিক স্বেচ্ছাসেবক, যা গতবারের তুলনায় 2 গুণ বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে পবিত্র আশুরাকে ঘিরে তাজিয়ার শহর হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুরে বিরাজ করছে উৎসবের আমেজ। তাজিয়া তৈরিতে ইমামবাড়াগুলোতে দিনরাত কাজ করছেন কারিগররা। তবে সম্প্রতি দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা ও হত্যার ঘটনায় এবার কিছুটা আতঙ্কিত উৎসব পালনকারীরা। অবশ্য জেলা প্রশাসন মহরম উদযাপনের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৎকালীন পাকিস্তান আমল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে মহরমের প্রথম 10 দিন উদযাপন করে আসছেন সৈয়দপুরের অবাঙালিরা। তবে মূল অনুষ্ঠান হয় 10 মহরম। সে লক্ষ্যে এখানকার ইমামবাড়াগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসেছে ছোটখাটো মেলাও, কারিগররা ব্যস্ত তাজিয়া তৈরিতে। আমরা বাপ দাদা আমল থেকে করে আসতেছি আর আমরা করতেছি। এটা আমরা রাত দিন করে সবাই মিলে কাজ করতেছি, ইনশাল্লাহ ভালো করে তাজিয়া বানাচ্ছি।
নিয়াজ ফাতেহা, মার্সিয়া পাঠ, পাইক সাজা, তাজিয়া মিছিল, লাঠি খেলা সহ নানা আয়োজনে ইমাম হাসান হোসেনের প্রতি অমানবিকতার প্রতিবাদ জানান ভক্তরা। তবে গত বছর রাজধানী ঢাকা ও সৈয়দপুরে তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় কিছুটা আতঙ্কিত থাকলেও উৎসব চালিয়ে নেওয়ার প্রত্যয় আয়োজকদের। এবছরও আমরা করতেছি আর তাজিয়া করব। ইমাম হাসান হোসেন আমাদের একটা একটা স্মৃতি আছে আর কি, বাপদিল আমল থেকে এগুলা চলতেছে, যত ভয় থাক না কেন কিন্তু আমরাও এটা কাজ করে যাব ইনশাআল্লাহ। এদিকে মহররমের সব আয়োজন সফল করতে সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের সাথে আনসার থাকবে, র্যাব বাহিনী থাকে, নিয়োজিত থাকে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আয়োজকরা জানান মহররম এলে শুধু নীলফামারীবাসী নয়, দেশের অন্যান্য এলাকা থেকেও ধর্মপ্রাণ মুসলিমরা ছুটে আসেন এই তাজিয়া শহরে। সময় সংবাদ, নীলফামারী। এবার দুর্গোৎসবের খবর। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার। 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছেন পূজারী পুণ্যার্থীরা। ভোর থেকে দশমীর অঞ্জলি নিতে মন্দিরগুলোতে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর এই অঞ্জলির পরপরই আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পরে দুপুরের পর থেকে শুরু হবে বিসর্জন। পূজারীদের মতে এদিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন দুর্গতি নাশিনী দুর্গা। তাদের মতে গত 30 সেপ্টেম্বর মহালয়ায় ঘোড়ায় চড়ে এসেছেন দেবী দুর্গা, যাবেনও ঘোড়ায় চড়ে। এবছর সারা দেশে প্রায় 29,500 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আর পূজা মণ্ডপগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আজ সেই বিজয়া দশমী। সারা পৃথিবীর সমস্ত মাতৃভক্তগণ বিজয়ার উল্লাসে উল্লসিত। আজ প্রার্থনা করব পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন মায়ের সন্তানগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারেন। দর্পণ বিসর্জনের মাধ্যমে সকাল 7:31 মা আপাতত বিদায় নিয়েছেন। এই বিদায় খুব সাময়িক বিদায়। দশমীর আনুষ্ঠানিকতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার পারমিতা হিম, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনে আছেন কমল দে এবং রাজশাহীর বাজিরাত মন্দিরে আছেন রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছে পারমিতার কাছে। পারমিতা, শাতিলা, এই বিজয়া দশমী আজ দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের শেষ দিনে বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতাগুলো, সেই আনুষ্ঠানিকতাগুলো এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কিন্তু শেষ হয়েছে। আজ সকাল 7:30 থেকে শুরু হয়েছিল যে মহাদশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন যাকে বলা হয়। এবং আমরা দেখেছি 9:10-15 দিকে যে ঘটগুলো স্থাপন করা হয়েছিল মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী, প্রতিদিনই নতুন নতুন ঘট স্থাপন করা হয়েছিল। সেই ঘটগুলো বিসর্জন করা হয়েছে 9:15 থেকে 20 মিনিটের মধ্যে। এবং এখন এই ঘট বিসর্জনের মধ্য দিয়ে আসলে যেটি সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, মায়ের যে সাকার রূপ তারা দিয়েছিলেন প্রতিমার মাধ্যমে, সেই সাকার রূপকে আবারও নিরাকার করা হলো। অর্থাৎ মায়ের চক্ষুদানের মাধ্যমে মায়ের মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, দেবী দুর্গার মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করার কল্পনা করা হয়েছিল, সেটিকে আবারও নিরাকার রূপে ফিরিয়ে নেওয়া হলো এবং সেই প্রাণ তারা বিসর্জন দিয়ে দিলেন ঘট বিসর্জনের মাধ্যমে। এরপরে আসলে মহাদশমীর যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো মোটামুটি শেষ। এবং এখন যেটি দেখছেন আপনারা, এখানে ব্যাপক নারীদের উপস্থিতি, ব্যাপক জনসমাগম, সে সবই এই সিঁদুর দানের জন্য। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, বিশেষ করে যারা বিবাহিত নারী, তারা সিঁদুর দান করে থাকেন দেবী দুর্গার পায়ে। এবং দেবী দুর্গার পায়ে সিঁদুর দান করার পরে সেটি কিন্তু তারা আবার সযত্নে নিয়ে যান, রেখে দেন। এবং তারা যে সিঁদুর পরে থাকেন বিবাহিত রমণীরা, সেই সিঁদুরটি তারা
এই মায়ের পায়ে ছুঁয়ে তারা বিশ্বাস করেন যে সেটি তাদের পরবর্তী জীবন বা যে পরবর্তী তাদের বিবাহিত জীবন আছে এবং তাদের স্বামীর তাদের বরের দীর্ঘ জীবন লাভে সেটি সাহায্য করবে, এটি তারা বিশ্বাস করে। তো এখানে যারা এসছেন দেখছেন তারা বেশ আনন্দের সঙ্গে কিন্তু এই শীতের উৎসব পালন করছেন এবং এই শীতের উৎসব থেকে এখানে যারা এসছেন তারা বিবাহিত হোক বা অবিবাহিত হোক এই উৎসব থেকে কিন্তু কেউই বাদ যায়নি এবং শুধুমাত্র লাল রং নয়, লাল রঙের সঙ্গে কিন্তু নানান রং এখানে যোগ দিয়েছে এবং মোটামুটি রং খেলার মতো একটা পরিস্থিতি আমরা দেখছি যে প্রত্যেকে বিশেষ করে নারীরা প্রত্যেকে গালে মুখে কপালে রং লাগিয়ে বিষয়টি তারা এখানে বেশ উদযাপন করছেন। আর এখানে আরেকটি বিষয় যে গানের তালে তালে কিন্তু কিছুক্ষণ পরপরই যারা এসছেন তারা নেচে নেচেও আজকের এই দিনটি উদযাপন করছেন, কেননা আজকের পরেই আসলে এই মহা উৎসবটি শেষ হয়ে যাবে। বিকেল 4টার দিকে এখানে যে বিজয় শোভাযাত্রা আছে সেই বিজয় শোভাযাত্রার মাধ্যমে এই প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। তো আমার কাছে এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। চট্টগ্রামের রামকৃষ্ণ মিশনে আছেন আমাদের সহকর্মী কমল দে সাতিলা, আমি চলে যাব তার কাছে। ধন্যবাদ পারমিতা। শেষ হতে চলেছে 6 দিন ব্যাপী দুর্গা উৎসবের মহালয়ার মাধ্যমে মা ধুলাচর মা দুর্গা এখানে এসেছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন কৈলাস ছেড়ে। আবার আজ দশমীর পুজো শেষে মা দুর্গা ফিরে যাবেন কৈলাসে, একইভাবে ধুলাচরেন। আপনি জানেন যে চট্টগ্রামে যেসব পূজা মণ্ডপ হচ্ছে কিন্তু অধিকাংশ পূজা মণ্ডপে দশমী পূজা শেষ হয়েছে। দশমী পূজা শেষ হওয়ার পর অঞ্জলি প্রদান শেষ, এখন কিন্তু হচ্ছে তারপর শেষবারের মতো মা দুর্গাকে দর্শন কিন্তু মন্দিরে এখন পুণ্যার্থীদের উঠতে পড়া ভিড়। প্রতিটি মন্দির কিন্তু একই অবস্থা, সকাল 8টায় দশমী শুরু হচ্ছিল, 9:30 মধ্যে সময় অঞ্জলি দেওয়ার প্রক্রিয়া এবং এই অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু থেকে পুণ্যার্থীরা ভিড় করেছিল এবং অঞ্জলি পর্ব শেষ করে এখন আমি একটু যদি দেখানোর চেষ্টা করি এই রামকৃষ্ণ মিশন থেকে যেসব তরুণী রামকৃষ্ণ মিশনে পুরো অংশ নিয়েছিল তারা সে পর্ব শেষে এখন বেশি উঠেছে উচ্ছ্বাসে। গত 4 দিন পর্যন্ত কিন্তু এই অংশ তুলে যে তরুণরা অর্থাৎ যে আনুষ্ঠানিকতা সমস্ত আনুষ্ঠানিকতা এখন শুধুমাত্র বিসর্জন বাকি। আর বিসর্জনের ঠিক 8 মুহূর্তের মধ্যে মায়ের বিদায় জানানোর জন্য নারীর অংশ এই 4 দিন ধরে বের করে নেওয়া হবে। কিন্তু রীতি বা তিথি অনুযায়ী কিন্তু শেষ হচ্ছে এবং দশমী পুজো শেষ করে কিন্তু অঞ্জলি পর্ব শেষ। এখন পর্যন্ত এত উৎসবমুখের পরিবেশে চলছে এই দুর্গাপুজো দশমী অনুষ্ঠান। এখন পর্যন্ত সবচেয়ে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা রাজশাহী পুজোর খবর জন্য দেবো সহকর্মী রাকিবের কাছে। ধন্যবাদ কমল দে। আজ এই যে দুর্গা উৎসবের যে 5 দিন আজকে কিন্তু আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি এবং আজ কিন্তু বিজয়া দশমী। প্রথমে বিজয়া দশমীর বিহিত পূজা কিছুক্ষণ আগে হয়ে গেছে, এরপরে মা দুর্গার পায়ে সিঁদুর দান, এরপরে অঞ্জলি, এরপরে কিন্তু সিঁদুর উৎসব। এর মধ্য দিয়ে কিন্তু এই বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা একটু আপনাদের দেখাতে চাই যে আমরা যেই পারিজাত সংঘের যেই মন্দিরটিতে এসেছি সেটি খানিকটা পিরামিডের আদলে এটি তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা পঞ্চমীতে দেবীর বোধন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং গতকাল নবমীতেও দেখেছি নানান বিভিন্ন লগ্নে বিভিন্ন যে ধর্মীয় যে আচার প্রথা অনুষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু আসলে পালন করা হয়েছে। এবং এখন আপনারা দেখছেন যে আসলে এখানে যিনি ঠাকুর রয়েছেন তিনি আসলে অঞ্জলি দিচ্ছেন এবং এই যে শেষ মুহূর্তে যে দেবীর যে বিদায়
বিদায় লগ্নে সেখানে আসলে সর্বশেষ যে প্রার্থনাটুকু সেই প্রার্থনাটুকু করা হচ্ছে এবং এখানে অনেকেই এসেছেন যে দেবীকে শেষ আসলে এই যে বিদায় লগ্নে বিদায় দেওয়ার জন্য মনের মধ্যে থেকে মনের যে চাহিদাগুলো সেগুলো তার কাছ থেকে প্রার্থনা করে নেওয়া এবং আজ বিদায় হয়ে যাওয়া এই অল্প একটু কিছুক্ষণ পরেই বিদায় হয়ে যাবেন এবং হচ্ছে এই যে বিসর্জনটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন হয়ে যাচ্ছে কিন্তু হয়তো আমরা দুপুরে 1টার পরে দেখতে পাবো যে সমস্ত ঘাটগুলো করা হচ্ছে সেখানে দেবীর যে মূর্তিগুলো রয়েছে যে পুজো এগুলো রয়েছে সেগুলো আসলে বিসর্জন দেয়া হবে। এছাড়া কিন্তু এই শেষ মুহূর্তে আসলে যারা ভক্তরা রয়েছেন দর্শনার্থীরা রয়েছেন তাদের মন গহীনে কিন্তু খানিকটা আসলে একটু তাদের মনটি ভারী হয়ে এসেছে এবং সেই সাথে সাথে জানিয়ে রাখি যে আসলে এই যে দর্শনার্থী এবং ভক্তরা রয়েছে তাদের মনোকোণে যেমন আসলে খানিকটা বিষাদের ছায়া আমরা দেখতে পাচ্ছি যে দেবী আজ বিদায় নিচ্ছেন এবং সর্বশেষ কিন্তু আবারও আগামী একটি বছরের প্রতীক্ষায় কিন্তু তারা থাকবেন এবং সেই প্রতীক্ষা প্রহরেই কিন্তু তারা তাদের অপেক্ষা এবং এই যে মা যে হচ্ছে মায়ের যে আদর মা যে ভক্তিতে আসলে রাখে সন্তানদেরকে তারাও কিন্তু চান যে আসলে এইভাবেই কিন্তু সারা বছরটাই যেন কাটে এবং আগামী বছরের অপেক্ষায় কিন্তু তারা থাকছেন। তো এই সময় এই তাদের কামনা যে মা আবারও ফিরে আসুক সেই আনন্দ নিয়ে। তো এই ছিল সাথীলা আমার কাছে রাজশাহী থেকে বিজয়া দশমীর সর্বশেষ। বিজয়া দশমীতে সর্বশেষ আচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা, তাদের সাথে আরো আছেন নানা ধর্মের মানুষ। সেই উৎসবের খবরই জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকা থেকে পারমিতা হিম, চট্টগ্রাম থেকে কমল দে এবং রাজশাহী থেকে রাকিবুল হাসান। সময় সংবাদে আরো থাকছে সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাতকরণের আড়ালে খুলনার রূপসায় দেদারসে তৈরি হচ্ছে নকল ওষুধ তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি সহ আটক 2। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে ইউজিসির পাশাপাশি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী 13 সদস্যের অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা যাবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোর্স চালু থেকে শুরু করে কার্যক্রম পরিচালনা করতে এই কাউন্সিলের অনুমোদন লাগবে। দেশের 96টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের যখন শিক্ষার মান প্রশ্নবিদ্ধ, অনেকেরই নেই নিজস্ব ক্যাম্পাস, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে সনদ বাণিজ্যের মতো অভিযোগ। ঠিক সেই মুহূর্তে সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান যাচাইয়ে গঠন করতে যাচ্ছে অ্যাক্রিডিটেশন কাউন্সিল। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন 2016 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোরও শিক্ষার গুণগত মান যাচাইয়ে কাজ করবে এ কাউন্সিল। শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা পর্যায়ে এই আইনের ড্রাফটটা প্রণয়ন করা হয়। এখানে কনফিডেন্স সার্টিফিকেট বা ক্ষেত্র মতো অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদান করা বা স্থগিত করা, যদি দেখা যায় যে দেওয়ার মতো না তখন ওনারা স্থগিত করবেন, বাতিল করবেন বা প্রদান করবেন। এই তিনটা ওনাদের 1 নম্বর প্রধান দায়িত্ব। এতদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেখানে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট, অবকাঠামো আর জনবল নিয়ে কাজ করত, সেখানে নতুন করে এই সংস্থাটি সংযোজিত হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে জানায় মন্ত্রিপরিষদ সচিব। অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মান যাচাই করে শিক্ষার্থীদের অবগতির জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করবে, যেখান থেকে শিক্ষার্থীরা খুব সহজেই প্রতিষ্ঠানটির শিক্ষার মান সম্পর্কে অবগত হতে পারবে। ইউজিসি মূলত ফাইন্যান্স স্ট্রাকচার দেখে, বাজেটটা দেখে, আর এটা হলো কোয়ালিটি কন্ট্রোল অফ দি এডুকেশন। এছাড়া বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করবেন, সরকারের কাছে পেশ করবেন। কোন প্রতিষ্ঠানকে অ্যাক্রিডিটেশন সনদ দেওয়ার পর তারা মান ধরে রাখতে না পারলে তাদের সনদ স্থগিত করার ক্ষমতাও দেয়া আছে এ আইনে। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরের জন্য উৎপাদনশীলতা সহযোগিতার উন্নয়ন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এর সুফল পেতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় থাকতে হবে। আর ইউজিসি চেয়ারম্যান বলছেন শিক্ষাক্ষেত্রে এ ধরনের কাউন্সিল আমাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। এই কাউন্সিল স্বায়ত্তশাসিত হলেও অযাচিতভাবে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। রিপোর্ট তোহা খান তামিমের।
দেশে বর্তমানে 38টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও 96টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছেন কয়েক লাখ শিক্ষার্থী। বিভিন্ন সময় শিক্ষার মান নিয়ে ওঠে বিভিন্ন প্রশ্ন। এমন অবস্থায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে উচ্চশিক্ষার মান যাচাইয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, অ্যাক্রেডিটেশন সনদ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। আমাদের দুটা ক্লাস অফ ইউনিভার্সিটি ছিল, পাবলিক অ্যান্ড প্রাইভেট। অ্যাক্রেডিটেশন কাউন্সিল হওয়াতে ভালো হয়েছে, অন্তত এই বিভেদগুলো এবং দুর্বলতাগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠবে এবং মানুষজন বোথ পাবলিক এবং প্রাইভেটকে একই চোখে দেখার চেষ্টা করবে। কাউন্সিল খুব নিরপেক্ষভাবে এবং ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাজ, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কাজ, এই কাজগুলোর মধ্যে একটা সমন্বয়ের প্রয়োজন হবে। সেই সমন্বয়টা যেন সঠিকভাবে হয় সেটি আমরা আশা করি। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই কাউন্সিলের দায়িত্ব শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে দেওয়ার পরামর্শ দেন, যাতে মূল উদ্দেশ্য অর্জিত হয়। স্বায়ত্তশাসিত অর্থ হচ্ছে রিয়েলি স্বায়ত্তশাসিত, এবং স্বায়ত্তশাসিতর উপরে যদি অযাচিতভাবে কেউ হস্তক্ষেপ করতে যায় তখন সে স্বায়ত্তশাসনের খুব বেশি অর্থ থাকে না। আমরা যে সম্পূর্ণভাবে একটু স্বায়ত্তশাসিত হোক, এটা বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের হয়তো ভুল ত্রুটি চোখে পড়তে পারে। পর্যায়ক্রমে সেই ভুল ত্রুটিগুলি যদি চোখে পড়ে সেটা নিশ্চয়ই সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। আইনের খসড়া অনুযায়ী অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সনদ দেবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে সচিবালয়ের একটি লিফটে প্রায় 30 মিনিট আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে লিফট ভেঙে তাকে উদ্ধার করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সহ ওই লিফটে 5 জন অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের 3 নম্বর ভবনের ওই লিফটটি 6 মাস আগে চালু করা হয়। গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রী নিজ মন্ত্রণালয় থেকে নামার উদ্দেশ্যে ওই লিফটে ওঠেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে মন্ত্রী লিফটে আটকা পড়েন। পরে বিদ্যুৎ এলেও লিফটটি আর চালু না হওয়ায় সেখান থেকে মন্ত্রী বের হতে পারছিলেন না। পরে সচিবালয়ের দমকল কর্মীরা এসে লিফটের দরজা ভেঙে মন্ত্রী সহ অন্যদের উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঠিকাদারকে তলব করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করা না গেলে গণ অভ্যুত্থান সম্ভব নয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজিব উদ্দিন জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। 2014 সালের 5ই জানুয়ারির আগে দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। 2014 সালে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল একটি ইস্যুতে, যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কোনো নির্বাচনে যাব না। দুঃখজনক ভাবে হলো সত্য যে সেই ধরনের কোনো জাতীয় ঐক্য এখন পর্যন্ত গড়ে ওঠেনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো বিজয় অর্জন করা সম্ভব হয়নি যতক্ষণ পর্যন্ত না একটা জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছি। এটা বাংলাদেশের ইতিহাস। সেই জাতীয় ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল বিকেলে সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় পূজা মণ্ডপে তিনি কথা বলেন। এ সময় তিনি জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই মর্তলোকে মা দুর্গার আবির্ভাব ঘটেছিল অসুরদের বিনাশ করার জন্য। আজকেও কিন্তু সমাজে অসুরেরা বিরাজ করছে, যে অসুরদের বিরুদ্ধে আমরা এখনো যুদ্ধ করছি। জঙ্গি বলেন, অসুর বলেন, অপশক্তি বলেন, অশান্ত পরিবেশ যারা সৃষ্টি করতে যায়, সেই অসুরদের সেই অপশক্তিকে আমরা যাতে সম্মিলিতভাবে ধ্বংস করতে পারি, তাদের যাতে বিনাশ করতে পারি, এর জন্য আপনারা মা দুর্গার কাছে প্রার্থনা করবেন। সময় সংবাদে আরো থাকছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অস্বীকার করেছেন আইনজীবী। রাজধানীর হোসেনি দালান এলাকা থেকে আটক সন্দেহভাজন 2 বিদেশিকে ছেড়ে দিয়েছে পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য জম্মু ও কাশ্মীর থেকে আসা এই 2 বিদেশিকে গত রাত 9টার দিকে আটক করা হয়। তারা আসলে নাইটিঙ্গেল মেডিকেল কলেজের ছাত্র নিশ্চিত হওয়ার পর দূতাবাসের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে লালবাগ জোনের ডিসি। তিনি আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান এলাকার নিরাপত্তার স্বার্থে সব দিকে কড়া দৃষ্টি রাখা হচ্ছে।
বাংলা ভালোভাবে বলতে পারছিল না, তখন তারা জানায় যে তারা কাশ্মীর থেকে এসছে, তারা নাইটিঙ্গেল মেডিকেল কলেজে পড়ে আশুলিয়ায়। তারা আমাদেরকে জানায় তারা আশুলিয়ার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে এসছে। তখন আমরা আশুলিয়ার অফিসার ইনচার্জকে ফোন দিই, তারা জানায় যে ইন্ডিয়ান এম্বাসিতে তাদের নাম ঠিকানা আছে, তাদেরকে চিনে। আমরা সেখানেও কথা বলেছি, তারাও তাদেরকে আইডেন্টিফাই করেছে। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের 9 তলা ছাত্রী নিবাসের বর্ধিত অংশের ছাদ ভেঙে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 7 জন। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্রী নিবাসের বর্ধিত অংশে একটি ছাউনি তৈরির কাজ চলছিল। গতকাল বিকেলে হঠাৎ নির্মাণাধীন ছাউনি ধসে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়, আহত হয় আরো 10 জন। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের টিএমএসএস মেডিকেল ও শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এসে কিছু ডেব্রিজ সরালাম এবং কনফার্ম হলাম যে আপাতত কেউ মিসিং নেই। তা আমরা ফার্দার কনফার্মেশনের জন্য সমস্ত ডেব্রিজ সরাবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে না পারবো যে আর কেউ কোনো ডেড বডি আছে কিনা। খাদ্যে ভেজাল ও জীবাণু চিহ্নিত করতে বন্দরনগরী চট্টগ্রামে স্থাপন করা হয়েছে দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। প্রায় 28 কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত এই পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে 20 ধরনের খাদ্য পরীক্ষা করা যাবে। জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2013 সালের অক্টোবরে নগরীর বিবিরহাট এলাকায় খাদ্য পরীক্ষাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 কোটি টাকা ব্যয়ে এর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয় 2015 সালের ডিসেম্বরে। এছাড়া খাদ্যের ভেজাল ও গুণাগুণ নির্ণয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনও করা হয়। চলতি বছর থেকে পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী পরীক্ষার মাধ্যমে চলছে এর পরীক্ষামূলক কার্যক্রম। খাদ্য পরীক্ষাগারটি চট্টগ্রামে এবং ঢাকায় যৌথভাবে একটা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে। বিদেশি অত্যাধুনিক ইকুইপমেন্টগুলো আছে পরীক্ষার জন্য। আধুনিক পরীক্ষাগারটির কার্যক্রম শুরু হলে দুগ্ধজাত পণ্য, মিষ্টিজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, জুস, ড্রিঙ্কিং ওয়াটার সহ 20 ধরনের পণ্যের যেমন পরীক্ষা করা সম্ভব হবে, তেমনি খাদ্য ভেজালের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে বলে মনে করেন খাদ্য পরীক্ষাগারের কর্মকর্তারা। এটা একবারে লেটেস্ট, খুবই আধুনিক ইনস্ট্রুমেন্ট। এখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পলে অনেক প্যারামিটার দেখতে পাবো, বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আইএসও অনুযায়ী আমরা এই প্যারামিটারগুলো দেখতে পারবো। যদি এইরকম একটা স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠিত হয়, তাহলে শুধু চিটংবাসী না, সারা সমগ্র বাংলাদেশই এটার উপকার পাবে। মন্ত্রণালয় থেকে অনুমতি আসার সাথে সাথে পরীক্ষাগারটি চালু করা হবে বলে জানিয়ে সিটি কর্পোরেশন মেয়র জানান, এটি পুরোদমে কার্যক্রম শুরু করলে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ করা সম্ভব হবে। যে সমস্ত ইম্পোর্ট হচ্ছে, যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো এখানে বাজারজাত করা হচ্ছে, এগুলো যাতে আমরা ওই পরীক্ষাগারে যাতে পরীক্ষা করতে পারি, সেজন্য আমি মন্ত্রণালয় লিখেছি। এটা চলে আসলে এবং তাহলে আমরা এটা পূর্ণাঙ্গভাবে এটা চালু করব। আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ 1 যুগ পর চাঁদপুরে ইলিশের মোকাম এবার জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন এখানে 5 থেকে 7 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এতে গত 1.5 মাসে জেলার প্রধান ইলিশের মোকাম শুধু বড় স্টেশনে প্রায় 200 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। জেলা প্রশাসক জানালেন, ইলিশের প্রাচুর্যের কারণে ব্র্যান্ডিং জেলা হিসেবে সিটি অফ হিলসার মর্যাদা লাভ করেছে পদ্মা মেঘনার এ জেলা। এদিকে প্রজনন মৌসুম হওয়ায় 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। ফারুক আহমদের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদীপথে চাঁদপুরের মোকামে নিয়ে যাওয়া হচ্ছে ইলিশ। সরগরম জেলার প্রধান মাছের আড়ত বড় স্টেশন। মৌসুমের এই সময় এসে প্রতিদিন কোটি কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে এই মোকামে। মাছ ব্যবসায়ীরা জানালেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে দীর্ঘদিন পর এত ইলিশ ধরা পড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে ইলিশের চালান। শুধু মাছ ব্যবসায়ীরাই নয়, ব্যস্ত প্যাকিং তৈরি আর বড় ব্যবসায়ীরাও। জাটকা নিধন বন্ধ, এই সকল কার্যক্রমের কারণে আমাদের এই বছর ইলিশ মাছের খুব আমদানি হয়েছে। আমাদের এখান থেকে মাছ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাইতেছে। পর্যাপ্ত পরিমাণ আমরা বক্স সেল দিচ্ছি,
এক মাসে আমাদের প্রায় 20,000-এর মতো বক্স সেল দিছি আমি। ব্যবসায়ী নেতারা জানালেন প্রতিদিন গড়ে 2.5 থেকে 3,000 মণ ইলিশ এখানে আমদানি হয়েছে। 2.5 থেকে 3,000 মণ মাছ আমদানি হয়েছে, আর গড়ে এখানে মাছঘাটে লেনদেন হয়েছে প্রায় 5 থেকে 6 কোটি টাকা প্রতিদিন। জেলার শীর্ষ এই কর্মকর্তা জানালেন ইলিশের এমন প্রাচুর্যের কারণে ব্র্যান্ডিং জেলা হিসেবে সিটি অফ হিলসার মর্যাদা লাভ করেছে পদ্মা মেঘনা পাড়ের এই জেলাটি। 6টি জেলা ব্র্যান্ডিং এর জন্য কার্যক্রম গ্রহণ করেছে, তার মধ্যে চাঁদপুরকে প্রথম ব্র্যান্ডিং এর জেলা হিসেবে ঘোষণা করেছে। আমরা চাঁদপুরকে চাঁদপুর সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর এই নামে চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং এর জন্য প্রস্তাব প্রেরণ করেছে। মৎস্য বিজ্ঞানীদের তথ্য মতে গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিল 3,85,000 মেট্রিক টন, এবার তা বেড়ে দাঁড়াবে 4.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর। খুলনায় মাছ প্রক্রিয়াজাতকরণের আড়ালে অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগ এক ব্যবসায়ী সহ 2 জনকে আটক করেছে র্যাব। এ সময় কোটি টাকার নকল ওষুধ যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। র্যাব জানায় গতকাল বিকেলে উপজেলার চর রূপসা গ্রামে শাহনওয়াজ সি ফুডস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাতকরণের আড়ালে কারখানার নকল ওষুধ তৈরির তথ্য নিশ্চিত হয় র্যাব সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে নকল ওষুধ তৈরির কাঁচামাল, কেমিক্যাল সহ বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে এসব ওষুধ সরবরাহ করা হয় বলে জানিয়েছে র্যাব। নকল ওষুধ তৈরি করা হচ্ছে, করে ঢাকা মিটফোর্ট সহ বিভিন্ন জায়গায় এগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের পাউডার, এগুলো কোনোটাই ওষুধের এরিয়া না, এবং এসিআই, এসকেএফ, অপসোনিন কোম্পানির বিভিন্ন দামি দামি ওষুধ এগুলো এখানে তারা অ্যান্টিবায়োটিক যেগুলো সেগুলো তারা ম্যানুফ্যাকচারিং করছে। মানুষের জনস্বাস্থ্যের জন্য প্রচণ্ডভাবে হুমকি। আবারও দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহানবমীকে কেন্দ্র করে গতকাল উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ, উলুধ্বনি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে চলে নবমীর আনুষ্ঠানিকতা। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গান ও মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ, উলুধ্বনির মধ্য দিয়ে সিলেটের মণ্ডপগুলোতে মহানবমীর আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন ভক্তরা। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন স্বামী গৃহে ফেরার পালা। ভক্তদের মাঝে এখন বিদায়ের সুর। তাই সকাল থেকেই নেচে গিয়ে শেষবারের মতো মায়ের আশীর্বাদ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমাদের পুজো উৎসবটা, এবার শারদীয় উৎসবটা খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। দেবী দুর্গা আসে দেশের শান্তির জন্য, কল্যাণের জন্য, অসুর বধ করার জন্য। মার কাছে এটাই প্রার্থনা করেছি যাতে দেশের শান্তি হয়, কল্যাণ হয়, দেশের হানাহানি এসব বন্ধ হয়। আমি আমার গ্রাম থেকে এসেছি, এখানে এসে আমার খুব বেশি ভালো লাগছে। এর আগেও আমি এসেছি এখানে। চট্টগ্রামে দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেন ভক্তরা। আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনায় আরতি ও বন্দনা মুখরিত থাকেন পুণ্যার্থীরা। এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। অনেক ভালো, অনেক পূজা মণ্ডপে ঘুরলাম, অনেক ভালো। এই 4 দিন অনেক মজা করছি পুরো ফ্যামিলিকে নিয়ে। বিহিত পূজা, অসুর বধ ও সন্ধ্যায় আরতির পূজার মধ্য দিয়ে শেষ হয় মহানবমীর আয়োজন। বাহারি পোশাক আর সাজসজ্জায় নিজেকে সাজিয়ে উৎসব আনন্দে মাতেন ভক্তরা। আর পূজা মণ্ডপগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। অশান্তি যুদ্ধ লেগে শুরু হয়েছে পৃথিবীতে, সেটা যেন তাড়াতাড়ি শেষ হয় এবং আমরা আবার শান্তি ফিরে পাই, এটাই আমাদের প্রার্থনা। তিনি চলে যাবেন, তো এই যাওয়াটা আমাদের ভিতরে একটা বেদনাদায়ক হয়ে থাকে। সারা বছর অপেক্ষা করতে হবে আবার মা যেন সবার সুখ শান্তি নিয়ে আবার যেন আগামীতে ফিরে আসে। সময় একটা ঘাট থেকে আবার 2টো ঘাট করেছি, যে কন্টিনিউয়াস 2টো ঘাট দিয়ে প্রতিমা বিসর্জন চলতে থাকবে, এবং সেখানে আমরা সিসিটিভির ব্যবস্থা করেছি। আমাদের পুলিশের কন্ট্রোল রুম থাকবে, পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সেখানেও থাকবে। আজ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের মতো ব্রিটেনেও বাঙালি হিন্দু সম্প্রদায় উদযাপন করছে দুর্গাপূজা। সীমিত পরিসরে বিভিন্ন কমিউনিটি হলে দুর্গাদেবীর পূজা হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে লন্ডনের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তানভীর হাসানের ক্যামেরায় আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বহুধর্ম সংস্কৃতির দেশ ব্রিটেনে বাঙালি হিন্দু সম্প্রদায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করছে দুর্গাপূজা। প্রতি বছর বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে এভাবেই দুর্গাপূজা উদযাপন করে আসছেন ব্রিটেনের হিন্দু প্রবাসী বাঙালিরা।
দুর্গাদেবীর কাছে ভক্তদের প্রার্থনা, মহাশক্তির প্রতীক দেবী দুর্গা যেন অসুর শক্তি বিনাশ করে সবাইকে সুখে শান্তিতে রাখেন। মার কাছে একটাই প্রার্থনা করি, মা তুমি মানব জগৎকে সুখে রাখো, শান্তিতে রাখো, কোন রকম বিশৃঙ্খলার পরিবেশ যত সৃষ্টি না হয়। মা দুর্গা যেমন অসুর বধ করে জগতের শান্তি প্রতিষ্ঠা করেছিল, আমরাও ঐক্যবদ্ধভাবে জগতের সেবায় কাজ করে যেতে পারি। এখানে এসে আমি খুবই এনজয় করছি এবং খুবই ভালো লাগছে। আমরা ইতালিবাসী এই প্রথমবার এই মতন এখানে আমরা দুর্গাপূজা করছি। পূজা মণ্ডপ পরিদর্শনে এসে ব্রিটেনে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজনকে বহুধর্ম সংস্কৃতির মেলবন্ধন বলে উল্লেখ করেন লন্ডন অ্যাসেম্বলির সদস্য। দেবী দুর্গা আনন্দের বার্তা নিয়ে আসে। এই উদযাপন একটি ঐতিহাসিক ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। এটা সুন্দর সমাজের একটি অংশ। এই উদযাপন হিন্দু কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ করবে। প্রতি বছর ছোট পরিসরে এখানে আয়োজন করা হয় দুর্গাপূজার, তবে নিজ নিজ অনুষ্ঠানাদি উদযাপনে অন্যদের যাতে অসুবিধা না হয় সেদিকে সতর্ক থাকা বাধ্যতামূলক। সময় সংবাদ, লন্ডন। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 1994 সালে 13 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। নানা সময় বিতর্কিত মন্তব্য করে এমনিতেই চাপের মুখে রয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই শিশু বর্তমানে 35 বছরের একজন নারী। তিনি নিজেই মার্কিন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী। আদালতের বিচারক আগামী 16 ডিসেম্বর এই অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন। খেলার খবর। সিরিজ নির্ধারণী ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল এখন চট্টগ্রামে। 6 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে বন্দরনগরীর একটি 5 তারা হোটেলে অবস্থান করছে দুদল। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 3টায় রওনা হয় দুদল। ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেন টেস্ট দলের সদস্য জো রুট। টেস্ট খেলার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন তিনি। বিকেল 4টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দুদলের খেলোয়াড়রা। এরপর তাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হয়। 12 অক্টোবর বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। এরপর 2টি প্রস্তুতি ম্যাচ ও একটি টেস্ট খেলে ঢাকা ফিরবে দুদল। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন আচরণবিধি ভঙ্গের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফির 20% জরিমানা করেছে আইসিসি। তবে আউট হওয়ার পর মাঠে উগ্র আচরণ করলেও অল্পতেই পার পেয়ে গেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাকে শুধু সতর্ক করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির আচরণবিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর প্রতিপক্ষ খেলোয়াড়দের অসংযত বা অধ্যুতপূর্ণ উদযাপন আইন লঙ্ঘন। এ কারণে 20% জরিমানা করা হয়েছে মাশরাফি ও সাব্বিরকে। অন্যদিকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করায় ইংলিশ অধিনায়ক বাটলারকে সতর্ক করেছে আইসিসি। তবে আইসিসির নতুন আচরণবিধি অনুযায়ী একটি করে ডিমেরিট পয়েন্ট বসেছে 3 ক্রিকেটারের নামের পাশে। 24 মাসের মধ্যে কোনো ক্রিকেটার 4 বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে 1 বা একাধিক ম্যাচে নিষিদ্ধ হবেন। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে সিরিজে 2 ডিমেরিট পয়েন্ট পাওয়া সাব্বিরের আর 1 পয়েন্ট পেলেই নিষিদ্ধ হবেন। তবে ম্যাচ শেষে তামিমের সঙ্গে হাতাহাতি করলেও বেন স্টোকসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আইসিসি। He'll shake everyone's hand, but he might just look Mamadullah in the eye. Or maybe it was Tamim. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র আশুরা উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার স্বার্থে আনুষ্ঠানিকতায় পরিবর্তন। তাজিয়া শহর নীলফামারীর সৈয়দপুরে উৎসবের আমেজ। আজ বিজয়া দশমীতে মর্ত ছেড়ে যাবেন দুর্গতি নাশিনী দুর্গা। বিসর্জনের আনুষ্ঠানিকতাকে ঘিরে ভক্তদের মাঝে বিদায়ের সুর। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে ইউজিসির পাশাপাশি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে। মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন স্বাগত জানালেন শিক্ষাবিদরা।
চট্টগ্রামে প্রস্তুত দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং দীর্ঘ এক যুগ পর জমজমাট চাঁদপুরে ইলিশের মোকাম। দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে। সিটি অফ হিলসার মর্যাদা লাভ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।